2 ফেব্রুয়ারি 2025 সালের ক্যালেন্ডার ইয়ারে এই দিনটা ছিল আমাদের বাঙালিদের সরস্বতী পুজো। কিন্তু আমার মতো ভ্রমণ পিপাসু মানুষের কাছে এই দিনটা ছিল খুবই একটা স্পেশাল দিন, কারণ এই দিনকেই আমি পৌঁছে গেছিলাম আমার বহুদিনের স্বপ্ন, একটা দেশ যেটা আমাকে খুব ফ্যাসিনেট করেছিল এবং অনেক ইচ্ছা ছিল এই দেশে ভ্রমণ করার জন্য। দেশটার নাম হলো জাপান। আমি জাপানে গেছিলাম মঙ্গোলিয়া থেকে। জাপান যাওয়ার আগে আমি ইন্ডিয়া থেকে প্রথমে গেছিলাম কাজাখস্তানে, দেন কাজাখস্তান থেকে গেছিলাম মঙ্গোলিয়াতে। কাজাখস্তান এবং মঙ্গোলিয়া ভিজিট করে আমি পৌঁছে গেছিলাম জাপানের রাজধানী টোকিওতে। টোকিওতে যাওয়ার পর থেকে ফেসবুক ইনস্টাগ্রামে জাপানের ফটো ভিডিও আপলোড করার পর থেকেই কিন্তু আপনাদের অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম জাপানের ভিডিও আপলোড করার জন্য। তাই জন্য কাজাখস্তান এবং মঙ্গোলিয়ার ভিডিও পরে আপলোড করব এই ভেবেই জাপান সিরিজের ভিডিও কিন্তু আপলোড করা শুরু করলাম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জাপানের আমার প্রথম দিনের অভিজ্ঞতা, জাপানের নারিতা এয়ারপোর্ট থেকে শহর অবধি কী করে পৌঁছানো যায়, জাপানের ইন্ডিয়ান বাঙালি কালচারাল অ্যাসোসিয়েশনের দ্বারা পরিচালিত সরস্বতী পুজো, যেটা কিনা খুবই একটা স্পেশাল অকেশন ছিল আমার জীবনে। তাই সবাইকে অনুরোধ, ভিডিওটি শেষ অবধি দেখুন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যাবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। আচ্ছা, সিম কার্ড কিনতে এসেছিলাম। সিম কার্ডের দাম এখানে 7,920 টাকা, মানে 20 ইয়েন, জাপানিজ ইয়েন। জাপান আসলে পকেটে ভালো রকম টাকা পয়সা নিয়ে আসুন, জাপান ভালো রকম এক্সপেন্সিভ। আমি দেখেছি নূতন দেশে। এই হলো হায়াবুসা বুলেট ট্রেন, জাপানের ফাস্টেস্ট বুলেট ট্রেন। তো ভাই ফাইনালি নেমে গেছি সূর্যোদয়ের দেশে, দ্য ল্যান্ড অফ রাইজিং সান, জাপানে। নারিতা এয়ারপোর্টে নেমেছি। এই এয়ারপোর্টটা অনেকটা দূরে সিটি থেকে। এখান থেকে ট্রেন ধরে যাব, এখানকার ফেমাস রেল সিস্টেম দেখব। এয়ারপোর্টে নেমেই ফার্স্ট ইমপ্রেশন, লোকজন খুব হেল্পফুল। ইমিগ্রেশন 1 মিনিটে হয়ে গেছে। কাস্টমস আটকেছিল। কেন আটকেছিল? কারণ যেহেতু আমি মঙ্গোলিয়া থেকে আসি। তো যাই হোক, ব্যাগ এমনি জাস্ট দেখলো কি আছে জিজ্ঞেস করলো, ছেড়ে দিয়েছে 1 মিনিটের মধ্যে, কিছু বলেনি। পেছনে এরকম ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার আছে। নেমে যদি ওয়াইফাই তো কানেক্ট করতেই পারেন মোবাইলের সাথে, যদি ওয়াইফাই ইনকেস কাজ না করে তাহলে এই ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে যদি জিজ্ঞেস করেন তো ওরা ডিটেলে সুন্দর করে লিখে গাইড করে আমাকে বলে দিয়েছে কোন কোন ট্রেন ধরতে হবে, কোথায় চেঞ্জ করতে হবে, কি করতে হবে। আমি আগে থেকেই দেখে এসেছিলাম। আমি দেখছিলাম যে মঙ্গোলিয়ার মতো এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। এইবার যেটা প্রবলেম সেটা হলো সিম কার্ড। সিম কার্ড এখানে ভেন্ডিং মেশিন। বলে রাখি, জাপান হচ্ছে এমন একটা কান্ট্রি, পৃথিবীর সব থেকে বেশি ভেন্ডিং মেশিন আছে এই কান্ট্রিতে, ঠিক আছে। এখানে অফলাইন জিনিসপত্র খুব কমই পাওয়া যায়। ফার্স্ট ইমপ্রেশনে খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার লাগলো। আর জাপান অ্যাকচুয়ালি ক্লিন অ্যান্ড ক্লিয়ার এরিয়া। কারেন্সি আমি এক্সচেঞ্জ করছি না, কারণ আমি অলরেডি $200 ক্যাশ ক্যারি করছি, ওটা ইউজ করিনি। আর 60,000 ইয়েন, জাপানিজ ইয়েন অলরেডি আমার কাছে আছে। সিম কার্ড নিতে হবে। আচ্ছা, সিম কার্ড সব পেয়ে গেছি, আগে সিম কার্ডটা নিয়ে নিই। আচ্ছা, সিম কার্ড কিনতে এসেছিলাম। এখানে কিন্তু জাপান প্রথম থেকেই যথেষ্ট দামি জায়গা, আমি জানি। সিম কার্ডের দাম এখানে 7,920 টাকা, মানে 20 ইয়েন, জাপানিজ ইয়েন। আমি নিয়েছিলাম এই প্ল্যানটা। কোথায় গেল এটা? 50 GB 90 দিন, 7,920 ইয়েন নিয়েছে আমার প্রাইস। সো জাপান আসলে পকেটে ভালো রকম টাকা পয়সা নিয়ে আসুন, জাপান ভালো রকম এক্সপেন্সিভ। 7,920 মানে অলমোস্ট 4,500 টাকা তো হবেই। বাট জাপানে উইদাউট ইন্টারনেটে করা ইজ ভেরি ডিফিকাল্ট। যদিও ওয়াইফাই থাকে সব জায়গায়। খারাপ এটাও শুনেছি যে জাপানের ইন্টারনেট খুব খারাপ। আমি যেটা নিলাম ডোকোমো কোম্পানির সিম নিয়েছি, যেটা আমাদের ইন্ডিয়া তো এক সময় ছিল। আপাতত একটু খাওয়া দাওয়া করবো কিছু করে, দেন এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে আমার হোস্টেলের দিকে। নিচে নেমে আসলাম। নিচে নেমে এখান থেকে ট্রেনের টিকিট কাটবো। যারা সিটিতে যেতে চাইবেন নারিতা এয়ারপোর্ট থেকে, এই যে সামনে স্কাইলাইনার এয়ারপোর্ট এক্সপ্রেস রয়েছে, এর টিকিট কাটতে পারেন। এর টিকিট কেটে সিটি অবধি যাওয়া যায়। আমিও সিটিতে যাব। আর যদি মনে করেন আর একটা অপশান আছে, ট্রেনে করে যারা জাপান এক্সপ্লোর করতে চান, বেসিক্যালি জাপানের রেল সিস্টেম খুবই ভালো, তার জন্য কিন্তু এরকম জেআর পাস, মানে জাপান রেল পাসের অফিস আছে। জাপান রেল পাসের অফিস থেকে আপনারা জাপান রেলের পাস নিতে পারেন, জেআর পাস। এইগুলো ভ্যালিডিটি থাকে 7 দিন, 14 দিন, 21 দিন, সেই অনুযায়ী দাম হয়। সমস্ত ট্রেন, ইভেন জাপানের যে বুলেট ট্রেন শিনকানসেন যেটাকে বলা হয়, সমস্ত বুলেট ট্রেন থেকে শুরু করে সব ট্রেনের টিকিট কিন্তু এর মধ্যে ফ্রি থাকে, ইনক্লুডেড থাকে।
আর জাপান রেল পাসেরও অনেক ডিভিশনস আছে, লাইক আপনি পুরো হোল জাপান রেল পাস নিতে পারেন, JR ইস্ট পাস নিতে পারেন যেগুলো টোকিও সাইডে চলে, এরকম JR ট্রেনের টিকিট, এখানে অনেক রকম পাস আছে। বাট আমার মনে হয় JR পাস, পুরো জাপান রেল পাস নিলে মনে হয় সেটা অনেক বেশি ভালো। 7 দিনের জন্য দাম নেয় আমাদের যতদূর আমি জানি যে ওই 50,000 ইয়েন, এখন জাপানিজ ইয়েন দাম হয়েছে, তো আমাদের কারেন্সিতে অলমোস্ট ওটা 28-29,000 টাকা দাম। এটা ক্লুক থেকেও কাটা যায়, অফলাইনে এসেও কাটা যায়, বাট ক্লুকে কিন্তু সব ডেটের স্লট থাকে না। অফলাইনে আসলে ধরুন আজকে যদি আপনি কাটেন, আপনি আজকে থেকে ওটা অ্যাক্টিভেট করে নিতে পারেন, অরেলস কালকে থেকে, যেদিন আপনি ট্রাভেল করবেন যেদিন থেকে সেদিন থেকে আপনি ওটাকে অ্যাক্টিভেট করে ইউজ করতে পারবেন। আপাতত দেখি টিকিট কাটতে হবে, এখানে টিকিট কাটা হয়ে গেল, 2,500 ইয়েন ভাড়া পড়লো। আর এরা এখানে প্রপার ইংলিশ জানে, সো অসুবিধা হওয়ার কথা নয়। 2,500 ইয়েন মানে আমাদের অলমোস্ট 1100 টাকা। এখান থেকে আমাকে 3 বার চেঞ্জ করতে হবে, এটাই একটা ব্যাপার। টিকিট নিয়ে দিলাম এবং টিকিট এখানে সিট রিজার্ভেশনও থাকে। যাই হোক, এখান থেকে আমাকে ফার্স্ট যেতে হবে নিপোড়ো বলে একটা স্টেশনে। ট্রেনে উঠে গেছি, এটা হলো লাগেজ স্টোরেজ এরিয়া। এই জায়গাটাতে আমার বড় ট্রলিটাকে এখানে রাখলাম। 2 কনফিগারেশনের সিট, লাকিলি আমার কাছে উইন্ডো সিট আছে 5D, জানি না কিছু দেখা যাবে কিনা। এরকম টাচ স্ক্রিন ডোর, আর এইদিকে ডিসপ্লে আছে। তো দেখি আগে গিয়ে, ওইখানে একটা বেসিন রয়েছে, সামনে একটা বেসিন। আচ্ছা, এটা হলো ওয়াশরুম। যাই হোক, ট্রেন তো ছেড়ে দিয়েছে, এই দরজা দিয়ে নেক্সট কোচে যাওয়া যায়। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, টোকিওতে মূলত 2টি বড় এয়ারপোর্ট আছে। একটি এয়ারপোর্টের নাম হলো হানেদা এয়ারপোর্ট, যেটি শহরের বেশ কাছেই অবস্থিত। দ্বিতীয় সবথেকে বড় টোকিওর যে এয়ারপোর্টটি আছে সেটার নাম হলো নারিতা এয়ারপোর্ট। নারিতা এয়ারপোর্ট থেকে আমি যাত্রা শুরু করেছিলাম আমার হোস্টেলের উদ্দেশ্যে ঠিকই, কিন্তু মাঝপথে সিদ্ধান্ত বদল করে আমি চলে গেছিলাম আমাদের টোকিওতে বাঙালি কালচারাল অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত সরস্বতী পুজোতে। কারণ দেশ থেকে এত দূরে গিয়ে আমাদের বাঙালিদের সাংস্কৃতিক অনুষ্ঠান বা বাঙালি কালচারে পরিচালিত সরস্বতী পুজো দেখতে পাওয়া, এটা একটা অভূতপূর্ব এক্সপিরিয়েন্স ছিল। সেই এক্সপিরিয়েন্সের জন্যই মাঝপথে সিদ্ধান্ত বদল করে আমি নেমে গেছিলাম নিপোড়ো বলে একটা স্টেশনে, এবং সেখান থেকে ট্যাক্সি ধরে পৌঁছে গেছিলাম মরিশিতা বলে একটি জায়গাতে। এই মরিশিতা কালচারাল সেন্টারেই কিন্তু উদযাপন করা হচ্ছিল সরস্বতী পুজো। আমি ওই যে নিপোড়ি বলে যে স্টেশনটা, অত অব্দি স্কাইলাইনে আসলাম, এসে তারপরে পাবলিক ট্রান্সপোর্টে আসা যেত, বাট তারা ছিল যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, তো তাই জন্য ফার্স্টে এখানে প্রোগ্রাম শেষ হওয়ার কথা। এসেছি এখানকার ইন্ডিয়ান বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজোতে। এই সামনে এই যে জায়গাটার নাম হলো মরিশিতা কালচারাল সেন্টার। এখানেই এই মানে পুজোটা হচ্ছে, ভেতরে ফাংশন হচ্ছে। আপনাদেরকে এবার ভেতরে নিয়ে যাব। বাড়ি থেকে, কলকাতা থেকে এত দূরে এসেও কি সুন্দর করে এখানেও সরস্বতী পুজো সেলিব্রেট করা হচ্ছে, সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। এরকম একটা জায়গা, IBCA যে সরস্বতী পুজো যে লেখা রয়েছে এখানে। জাপানে বসবাসরত আমাদের ইন্ডিয়ান বাঙালি যারা, তাদের তরফ থেকে উদ্যোগ নিয়ে এই পুজোটা প্রত্যেক বছর করা হয়, যেটা জানতে পারলাম কথা বলে। এই অডিটোরিয়ামের 2nd ফ্লোরে আর কি পুজো। আমি ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে চলে এসেছি, কারণ এদের এখানে একটা পার্টিকুলার টাইমিং থাকে। যাই হোক, এখন কালচারাল প্রোগ্রাম হচ্ছে, একটু ওপরে যাই, পুজোটা দেখাই আপনাদের। তো এই ভেতরে এটাই হলো পুজোর এরিয়া, এই জায়গাটা। ওখানে সরস্বতী ঠাকুরের প্রতিমাও রয়েছে। আর সব থেকে মজার ব্যাপারটা হলো, এখানে এসেও আমি জাপানে এসে সরস্বতী পুজোর ভোগ খাচ্ছি। এই যে এখানে খিচুড়ি দেওয়া আছে, প্যাক করে আমি রেখে দিয়েছি, আলাদা পরে খাবো। এখানে প্রসাদ আছে, এবং এখানে যে বাঙালিরা আমরা যারা দেখছি সবাই কিন্তু হচ্ছে কলকাতা বা কলকাতা সংলগ্ন, মানে বেসিক্যালি পশ্চিমবঙ্গের বাঙালি যারা আর কি। চরণ রাখার যোগ্য কি নয়, তোমার হাওয়া লাগিয়ে ভুবন ভ্রমে শেষে আমি দেখেছি নূতন দেশে, আমি অতিথি তোমার দ্বারে, ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী।
ও গো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে। সাধারণ একটা অভিজ্ঞতা হলো যে দেশের বাইরে এসে এরকম ভাবে আমাদের মানে সরস্বতী পুজো পালন করছি, খুব ভালো লাগলো। এখানে অ্যাকচুয়ালি সরস্বতী ঠাকুরের প্রতিমা বিসর্জন হয় না, প্রত্যেক বছর এই প্রতিমা দিয়েই আর কি পুজো করা হয়। আর যারা এই উদ্যোক্তা তাদের একজন দুজনের সঙ্গে কথা বলে, আমাদের ব্যারাকপুরেরও একজন রয়েছেন, এখানে শ্যামনগরের একজন রয়েছেন, বারুইপুরের একজন রয়েছেন, তাদের কয়েকজনের সঙ্গে একটু কথা বলাই দাঁড়া। এবার কিছু উদ্যোক্তাদের দেখা, এই IBCA যে ইন্ডিয়ান বেঙ্গল কালচারাল অ্যাসোসিয়েশন জাপানের, তার মধ্যে একজন হচ্ছে এই সুভাষিস দার সঙ্গে আমার ফেসবুকে কথা হয়েছিল। সুভাষিস দার বাড়ি বারুইপুরে। কত বছরের পুজো হচ্ছে তোমাদের এটা বলো? আমাদের সরস্বতী পুজো এটা 19th ইয়ার, 19 বছর। 19 বছর। ওকে। আর দুর্গাপুজো আমাদের 2 বছর কম, 17th ইয়ার আর কি। আমরা শুরু করেছি সরস্বতী পূজা দিয়ে, আর তারপর আমরা ভাবলাম যে আরো প্রোগ্রামটা বড় করে করতে হবে ইন্ডিয়ান ইভেন্টকে, সেই হিসাবে আমরা দুর্গাপুজো স্টার্ট করেছি। আর প্রতিমা এখানে বিসর্জন হয় না? প্রতিমা এখানে বিসর্জন হয় না, কিন্তু আমরা 3 বছর অন্তর অন্তর প্রতিমা চেঞ্জ করি। তো আমরা কুমারটুলি থেকেও গত বছরের আগের বছর দুর্গা ঠাকুর আনা হয়েছে, আর সরস্বতী পুজো আনা হয় একসাথে, সরস্বতী ঠাকুর আনা আলাদা করে। আর এই ভোগটাকে রান্না করে আগে বলো? ভোগটা আমাদের মেম্বাররা সবাই নিজেদের পরিশ্রমে রান্না করে। মানে এখানে বিদেশে যেহেতু একটা ফ্যামিলি মতো হয়ে গেছে, কেউ কলকাতা থেকে, কেউ মেদিনীপুর থেকে, কেউ হয়তো শিলিগুড়ি থেকে, বাট আলটিমেটলি বিদেশে বাঙালি বললে আমরা বাংলাদেশি বুঝি। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের একটা অ্যাসোসিয়েশন, যেটা দেশ থেকে এত দূরে থেকেও বিভিন্ন সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো, আমাদের যে ফেস্টিভ কালচারগুলো আছে, সেগুলো কিন্তু ওনারা এখানে খুব ভালো রকম ভাবে মেনটেন করেন, যেটা এখানে বিভৎস ডিফিকাল্ট। আমার সঙ্গে দাদার কথা হচ্ছিল, মানে এখানে এই একটা অডিটোরিয়াম খুঁজে পেতে গেলেও আর কি 2 বছর, কত বছর আগে, 1 বছর আগে থেকে আমাদের লটারির জন্য অ্যাপ্লাই করতে হয়। 3-4টে হলে আমরা একসাথে অ্যাপ্লাই করে দেখি, যেটাই লেগে যায়, কারণ আমাদের একটা দিন পুরো দিনের জন্য লাগে, প্লাস আমাদের আগের দিনের প্রিপারেশনের জন্য নেওয়া হয়। তো সেই জন্য আর কি লটারিতে ভাগ্য থাকলে আর কি পাওয়া যায়, তবে কোনো না মানে আমরা পেয়ে যাই হল। তো চেষ্টা করা হয় 1 বছর আগে থেকে হল বুক করার আর কি শুরু হয়, হল বুক। স্বাভাবিক, এটা একটা বড় ব্যাপার, কারণ খুব ডিফিকাল্ট একটা প্রসেস এইখানে দেশের বাইরে এসে এইভাবে, বাট খুব ভালো, এটা খুব ভালো, এই উদ্যোগটা খুব ভালো, চালিয়ে যাও। থ্যাংক ইউ। ঠিক আছে, হয়তো কখনো নেক্সট টাইম আসলে আবার হয়তো দেখা করবো তোমাদের সঙ্গে। একদম একদম একদম। তাছাড়া কোনো তোমার ট্রাভেলের সময় যদি কোনো প্রবলেম হয় জাপানে নিশ্চয়ই ভাই একদম এই সাপোর্টটা এখানে আমি যে কজনের সঙ্গে কথা বলেছি সবাই বলেছে যে ট্রাভেলে কোনো প্রবলেম হলে অলওয়েজ কন্ট্যাক্ট আস, এই একটা বড় ব্যাপার। তো সুভাষদার সঙ্গে এমনিতেও কথা হয়েছে, ফোন নাম্বার নিয়ে নিয়েছি, তো কোনো রকম যখন দরকার হবে তো নিশ্চয়ই তোমায় করবে, আরো কল করবো যে তুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ বোঝো, আমাকে তো ল্যাঙ্গুয়েজ বোঝি, আমি ল্যাঙ্গুয়েজ জানি না এটা। হ্যাঁ, আর সুভাষিসদার ওয়াইফ কিন্তু হচ্ছে জাপানিজ অ্যাকচুয়ালি, আমরা গত বছর বিয়ে করেছি। আর দেখুন, আমি থাকি ব্যারাকপুরে, এসেছি টোকিওতে, আর এখানেও দেখা হয়ে গেছে আমাদের ব্যারাকপুরে শিবতলার ছেলেও। ঠিক আছে, সোমসুব্রদা। হ্যালো সোমসুব্রদা, কতদিন হয়েছে তোমার জাপানে এখন? জাপানে 2.5 বছর মতো হয়েছে। আর ল্যাঙ্গুয়েজ শিখেছো? না, একদমই না, কিছু কিছু কমিউনিকেশনের জন্য কিছু ফ্রেজ শিখেছি। আচ্ছা, এখনো ল্যাঙ্গুয়েজ শেখা হয়ে ওঠেনি, তবে শেখার ইচ্ছা আছে। ব্যারাকপুরে দেখা হয়নি, কিন্তু টোকিওতে এসে দেখা হলো ফাইনালি আমাদের। ঠিক আছে, আর এই যে এবার আমাদের সুভাষিসদার ওয়াইফকে দেখাই একটু। ইনি হচ্ছেন সুভাষিসদার ওয়াইফ। ঠিক আছে, উনি এখানকার লোকাল, কিন্তু বাংলা কতটা শিখেছেন? ও বাংলা শিখছে, আমি বাংলা শিখছি। আমরা গত বছর প্রথমবার ইন্ডিয়াতে গিয়েছিল, কলকাতাতে, ভীষণ এনজয় করেছে কলকাতা। ভালো। আর বিয়ে হয়েছে নভেম্বরে? আমাদের জাপানি স্টাইলে নভেম্বরে, আর ডিসেম্বরে আমরা ইন্ডিয়া থেকে বাঙালি মতে। বাহ। তো এরকমই এখানে অঢেল আমাদের সমস্ত পশ্চিমবঙ্গের বাঙালি লোকজন রয়েছেন, এবং খুব ভালো ব্যাপার। আমি এটা মানে অবাক হয়ে গেছি যে টোকিওতে এসে ব্যারাকপুরের লোক খুঁজে পাচ্ছি, শ্যামনগরের লোক, সোদপুরের লোক, খুব ভালো লাগলো। এবার এখান থেকে দেখি বেরিয়ে, আমাকে এনারা ভোগ খেলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল ওটা। বেরিয়ে এবার দেখি একটু যেতে হবে, আমার হোস্টেলে চেক ইন করার টাইম হয়ে গেছে, খুব টায়ার্ড, মানে রাত্রিতে কালকে 2 ঘন্টা ঘুমিয়েছি, লম্বা ফ্লাইট, স্নান টান কিছু হয়নি, জাস্ট পুজোটা দেখবো বলে আমি চলে এসেছি দৌড়ে। চলে এসেছি হোস্টেলে, ওই কমিউনিটি হল থেকে বেরিয়ে। জাপানে এসে টোকিওতে খিচুড়ি, আলু ভাজা, পাঁচশোর কারি এইগুলো খাবো, এটা কিন্তু ভাবতে পারিনি। এই যে ওখান থেকে খিচুড়ি, প্রসাদ সমস্ত কিছু প্যাক করে দিয়ে দিয়েছে। এটাই আজকে রাতের ডিনার হয়ে যাবে মোটামুটি। একটু বেরোবো, বেরিয়ে দেখবো, একটু সিটিটাকেও একটু অল্প স্বল্প দেখে আসবো গিয়ে। খাওয়া দাওয়া করে একটু নিচে বেরিয়েছিলাম হাঁটতে। এখানে না ওয়েদারটা মানে এদের জন্য ঠান্ডা, বাট আমার কাছে বেশ প্লিজেন্ট লাগছে, কারণ ওরকম একটা হার্শ উইন্টার থেকে এসে
এখানে এখন 3 ডিগ্রি 5 ডিগ্রি মতো টেম্পারেচার যাচ্ছে, যেটা আমার কাছে মানে কোয়াইট ঠিকঠাক আর কি। আমার হস্টেল হচ্ছে এটা, এই সামনে এ থেকে বেরিয়ে এই আগে যে গ্রিন সিগন্যাল দেখছেন এই ডান দিকেই হচ্ছে ট্রেন স্টেশন, সামনে ফ্যামিলি মার্টও আছে। খুব সুন্দর লোকেশনটার হোস্টেল, বাট একটা হিউজ কালচারাল শক ফিল করছি জাপানে এসে। মানে এখানে মানে হোস্টেলে আমি ছিলাম এর আগে আলমাটিতে বা মঙ্গোলিয়াতে, উলানবাতারেও। এখানকার হোস্টেলের ব্যাপারই আলাদা। প্রথম কথা, জোরে তো কথা বলতে পারবো না, কারণ অলরেডি আমি একটা জিনিস দেখলাম যে এসে থেকে জাপান খুব মানে কোয়াইট সিটি, জাপানিজরা খুব শান্ত স্বভাবের হয়, সেই কারণে তো জোরে কথা বলা যাবে না। সেকেন্ড ফ্লোরে আমার হোস্টেল। এই ছিল আমার হোস্টেল। এই যে এখানে রুম মানে বেড আর কি, বাঙ্ক বেড। একটু জুম আউট করি, এটা ছিল আমার বেড। বেশ সুন্দর অ্যামেনিটিস রয়েছে। ওইদিকে আরও কয়েকটা বেড আছে। সব থেকে বড় কথা মানে এদের এখানে হ্যান্ড সোপ থেকে শুরু করে ভেতরে শ্যাম্পু, বডি ওয়াশ, ইচ অ্যান্ড এভরিথিং দেওয়া আছে এবং খুব সুন্দর ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তো যাই হোক, শাওয়ার রুম ছিল এখানে, আর তার পাশে ওয়াশরুম। আর এটা ছিল হচ্ছে রিসেপশন কাম ডাইনিং এরিয়া। এরকম টেবিল আছে বসার জন্য সমস্ত জায়গায়। এখানে রয়েছে কিছু ওয়াশরুমস, এখানেও রয়েছে কয়েকটা। লিফট দিয়ে উপরে উঠে আসতে, এটা রিসেপশন। বাট এখানে কিন্তু চেক ইনের জন্য যে সিস্টেমটা রয়েছে পুরোপুরি প্রাইভেট চেক ইন। একটা ট্যাব প্রোভাইড করা আছে, ওটা দিয়ে নিজেকে চেক ইন করতে হবে। আর এই হলো এখানকার কিচেন। মজার ব্যাপার হলো, আমি এটা জানতাম না, জাপানে কিন্তু ট্যাপ ওয়াটার ড্রিঙ্কেবল হয়। আমি জিজ্ঞেস করলাম যে জলের ব্যবস্থা তো নেই দেখছি, তো বললো ইউ ক্যান ড্রিঙ্ক ট্যাপ ওয়াটার। কারণ হলো ট্যাপ ওয়াটারে জল এখানে সবাই খায় নাকি। ফ্রিজ রয়েছে এদিকে খাবার রান্না করার জন্য, মাইক্রোওয়েভ, সমস্ত কিছু অ্যামিনিটিস রয়েছে। সুন্দর, ভালো, বেশ $16 যথেষ্ট পরিমাণে ভালো। হোস্টেলের ওয়াশরুম হলো এটা, একদম কি লেভেলের পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। টিস্যু পেপার আছে। এটা হলো কমোড, সাইড দিয়ে পুরো সমস্ত ফাংশন হয়। কিভাবে কি চলে ভাই, এ তো আমাকে দেখে বুঝতে হবে। পেছনে টয়লেট পেপার, ভালো, খুব সুন্দর করে সাজানো, আর খুব কোয়াইট, মানে পুরো জাপানও না, খুব কোয়াইট অ্যাকচুয়ালি দেখছি। খুব টায়ার্ড, মানে অ্যাকচুয়ালি খুবই টায়ার্ড। প্রায় বলা চলে রাত্রিবেলা কালকে রাতে 2 ঘন্টা ঘুমিয়েছিলাম মঙ্গোলিয়াতে। তারপর থেকে ফ্লাইট, দেন কাল সারাদিন ট্রাভেল করেছি। ফ্লাইট থেকে নেমে আবার এখানে আসলাম, পুজোতে গেছিলাম, পুজো থেকে এখানে আসলাম। এখন রেস্ট নেব। কালকে যাব হচ্ছে সাপোরো, হোক্কাইডো রিজিয়নে ওইদিকে, এবং কালকে আমরা চড়বো জাপানের বুলেট ট্রেন, ফাস্টেস্ট বুলেট ট্রেন, যেটাকে হায়াবুসা বলা হয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন। এই ব্লগ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।